আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যাক, যেহেতু আমাদের ক্লাস সময় স্বল্প, এই জন্য আমরা আমাদের আজকে হচ্ছে গত সপ্তাহের যে আমাদের যে ক্লাসগুলো ছিল এই ক্লাসটা হবে আজকে রিভিশন ক্লাসটা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা পর্যন্ত। কারণ আজকে তো আলোচনার কথা ছিল রেদওয়ানুল কারিম, কই রেদওয়ানুল কারিম কি আছো নাকি? বাড়িতে গেছেন? যাক, তাহলে বাড়িতে গেছেন তো আর কিছু করার নাই। এত ঘন ঘন কিন্তু বাড়ি যাওয়া যাবে না, ঠিক আছে? বাড়ি যাওয়া কিন্তু কমাইতে হবে। যাক, তাহলে আমরা আজকে রিভিশন ক্লাস শুরু করি। আজকে আমরা রিভিশন ক্লাস হবে ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা পর্যন্ত, অর্থাৎ গত সপ্তাহে আমরা যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাস সম্পর্কে কি হবে, আজকে রিভিশন হবে। আগামীকালকে এই রিভিশন ক্লাসের উপরে এমসিকিউ পরীক্ষা হবে। আর আজকের লিখিত প্রশ্ন কি সহজ হয়েছে নাকি? রেদওয়ানুল, কে আলোচনা করতেছেন একটু প্লিজ আপনি মিউট হন। হৃদয়, আপনি একটু মিউট হন ভাই, একটু মিউট হন। আজকে ডিউটিতে আছি, এই জন্য মনে করেন যে একটু সমস্যা আর কি। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা, এটা কত অধ্যায়ের বিষয়বস্তু? ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা, এটা কত অধ্যায়ের বিষয়বস্তু? কি সুজন দেবনাথ? এটা কিন্তু অধ্যায় ভিত্তিক, যদি আপনারা মনে না রাখেন তাহলে তো সমস্যা। শান্তিরক্ষা সদাচরণের মুসলেখা ফৌজদারি কার্যবিধি আইনের 8ম অধ্যায়, অধ্যায় ভিত্তিক মনে রাখতে হবে, তাহলে কিন্তু সহজ হবে। কারণ এগুলোর উপরে তো এমসিকিউ হয়। শান্তিরক্ষা ও সদাচরণের মুসলেখা কত অধ্যায়ের বিষয়বস্তু, এগুলা যদি না মনে রাখেন তাহলে তো সমস্যা। 8ম অধ্যায়, ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা, দণ্ডিত ব্যক্তির নিকট হতে শান্তি রক্ষার মুসলেখা। দণ্ডিত ব্যক্তির নিকট হতে শান্তি রক্ষার মুসলেখা অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। আমরা ভিতরে এত কিছু বলবো না, কারণ যেহেতু আমরা এগুলো আগে ক্লাস হয়েছে, এই জন্য আমরা শুধু মূল হেডেনটা বলে যাব। নেটওয়ার্কে মনে হয় সমস্যা করতেছে। ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা হচ্ছে দণ্ডিত ব্যক্তির নিকট হতে শান্তি রক্ষার মুসলেখা অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত কে নিবেন? জেলা ম্যাজিস্ট্রেট, না, যে আদালতে সে দণ্ডিত হয়েছে সেই আদালত নিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নেবেন অনধিক 1 বছর সময়ের জন্য। ফৌজদারি কার্যবিধি আইনের 108 ধারা, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে অনধিক 1 বছর সময়ের জন্য সদাচরণের মুসলেখা। অবশ্যই এই সদাচরণের মুসলেখা নিতে গেলে সরকারের অনুমতি লাগবে।
এবং মামলা করতে গেলেও সরকারের অনুমতি ছাড়া মামলা করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 109 ধারা ববগুরে ব্যক্তির নিকট হতে সদাচরণের মুচলেকা অনধিক 1 বছর সময়ের জন্য অবশ্যই জামিনদার সহ। আর ফৌজদারি কার্যবিধি আইনের 108 ধারার সাথে ব্যবহার করবেন পিআরবি 288 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 109 ধারা ববগুরে সন্দেহজনক ব্যক্তির নিকট হতে সদাচরণের মুচলেকা অনধিক 1 বছর সময়ের জন্য। ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারা অভ্যাসগত অপরাধী ডাকাত গৃহভঙ্গকারী ব্যক্তির নিকট হতে সদাচরণের মুচলেকা অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ। জামিনদার সহ হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 109 এবং 110 ধারা। পিআরবি 289 বিধি। 111 ধারা বাতিল। 112 ধারা হচ্ছে এই যে ফৌজদারি কার্যবিধি আইনের 107, 8, 9, 10 ধারায় যে কারণগুলো দর্শাইলেন, এই দর্শানোর উপরে কি করবেন, 112 ধারা একটা আদেশ দিবেন। এই আদেশে অপরাধীর নাম, অপরাধের ধরন, তারপরে তার কতদিন মুচলেকা দেওয়া হবে সেই মুচলেকা এবং কত টাকা জামানত দেওয়া হবে সেটা উল্লেখ করে লিখিত আদেশ দিবেন 112 ধারায়। 113 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 113 ধারা যদি উক্ত ব্যক্তি আদালতে হাজির থাকে তাহলে তারে পড়িয়া শুনাইয়া বুঝাইয়া দিতে হবে। 114 ধারা সেই ব্যক্তি যদি আদালতে হাজির না থাকে বা কোনো অফিসারের হেফাজতে থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, তাকে সমন অথবা পরোয়ানা দিয়ে হাজিরের আদেশ দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 115 ধারা যে ক্ষেত্রে 13 ধারায় সে হাজির নাই, 14 ধারায় সে হাজির নাই, সেই ক্ষেত্রে তার সমনের অর্থাৎ সমন এবং পরোয়ানার সাথে কি করবেন, 112 ধারার একটা আদেশের অনুলিপি দিবেন। 116 ধারা আদালত কি করবেন, তাকে ব্যক্তিগত হাজিরা দিয়ে মাফ করে দিয়া উকিল মারফত হাজিরের আদেশ দিতে পারেন। 116, 117 ধারা হইল ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 107, 8, 9, 10 ধারায় যে সংবাদটা পাইছেন এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য কি করবেন, অনুসন্ধান করবেন। দুইজনে ভিতরে একজন বাইরে যাও। 117 ধারা হচ্ছে কি করবেন, অনুসন্ধান করবেন। 118 ধারা যদি অনুসন্ধানে তার উক্ত অভিযোগ সম্পর্কে সত্যতা পাওয়া যায় সেই ক্ষেত্রে তাকে কি করবেন, 112 ধারার আদেশ এটা পালন করার জন্য আদেশ দিবেন, অর্থাৎ 118 ধারায় তাকে মুচলেকা সম্পাদনের আদেশ দিবেন। 119 ধারা ফৌজদারি কার্যবিধি আইনে 119 ধারা হচ্ছে 17 ধারায় যে অনুসন্ধান করলেন এই অনুসন্ধানে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় নাই সেক্ষেত্রে তাকে কি করবেন, তাকে এই মুচলেকার আদেশটাকে অব্যাহতি দিবেন বা যদি সে কারাগারে থাকে সেই ক্ষেত্রে তাকে মুক্ত করে দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 120 ধারা এই মুচলেকাটার মেয়াদ শুরু হবে কখন, যদি সে কারাগারে থাকে তাহলে তার দণ্ডের মেয়াদ করে মুচলেকার মেয়াদ শুরু হবে, আর যদি সে কারাগারের বাইরে থাকে সেক্ষেত্রে আদালত একটা নির্ধারিত তারিখ এবং সময় কি করবেন, নির্ধারণ করে দিবেন বা আদেশের তারিখ হতে সেটা কার্যকর হবে। বুঝলাম না আজকে এখানে নেটওয়ার্কে তো সমস্যা করতেছে কেন। ফৌজদারি কার্যবিধি আইনে 120 ধারা মুচলেকার মেয়াদ শুরু, অর্থাৎ যদি সে দণ্ডপ্রাপ্ত হয় তাহলে দণ্ডের পর থেকে মুচলেকার মেয়াদ শুরু হবে, আর যদি সে দণ্ডপ্রাপ্ত না হয় সেই ক্ষেত্রে আদেশের তারিখ হতে বা ম্যাজিস্ট্রেট অন্য কোনো তারিখ দিলে সেই তারিখ হতে কার্যকর হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 121 ধারা বন্ড বা মুচলেকার বিষয়বস্তু, অর্থাৎ এই যে সে 112 ধারা এবং 118 ধারা কি করলো, সে মুচলেকা দিল, এটা কোন জায়গায় সে পালন করবে, সমগ্র বাংলাদেশে সে এটা পালন করবে। যদি সে কোথাও এটা কি করে মুচলেকার বাহিরে যদি কোনো অপরাধ করে বা করার চেষ্টা করে বা সহায়তা করে তাহলে সেটা যে কোনো স্থানে হোক না কেন সেটা সে মুচলেকার শর্ত লঙ্ঘন করেছে বলে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 121 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 122 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিনদার প্রত্যাখ্যান, অর্থাৎ আপনি যে জামিনদারটা দিলেন, যে মুচলেকা সম্পাদন করবেন ইনি যে জামিনদারটা দিলেন সেই জামিনদার কি করবেন, আদালত প্রত্যাখ্যান করবেন। 122 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 123 ধারা হচ্ছে জামানত খেলাপের কারণে কারাদণ্ড, অর্থাৎ সে কি করলো, জামানত দিল না বা মুচলেকা দিল না সেই ক্ষেত্রে আদালত কি করবেন, তাকে হাজতে প্রেরণ করবেন এবং মুচলেকা না দেওয়া পর্যন্ত তারে কি করবেন, আদালতে আটক রাখবেন।
ফৌজদারি কার্যবিধি আইনের 124 ধারা, যদি সে মুচলেকা কি করে আদালতে প্রেরণ করে, আদালতে গিয়ে যদি সে কারাগারে আটক থাকা অবস্থায় মুচলেকা দেয় বা কারারুদ্ধ হয়ে আছে, সেক্ষেত্রে কি করবেন, জেলা ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করেন যে তারে মুক্ত করে দেওয়া যায়, সেক্ষেত্রে তিনি কি করতে পারবেন, তাকে ক্ষমা করে দিতেন বা মুচলেকা তাকে অব্যাহতি দিতে পারেন। নাকি ভুল বললাম? যদি সে কোনো কারণে, অর্থাৎ কি হয়েছে, 24 ধারা সে মুচলেকা দিতে অপারগ হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এটা শর্ত এখানে কোনো লঙ্ঘন হয়েছে না, তারা ছেড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে এটা দিতে পারেন বা এটা পরিবর্তন করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 124 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 125 ধারা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা বাতিল করার ক্ষমতা। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট চাইলে সেটা মুচলেকার শর্ত লঙ্ঘন করতে পারেন বা বাতিল করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 126 ধারা জামিনদার অব্যাহতি, অর্থাৎ জামিনদার নিজে আবেদন দিয়ে কি করবে, সে অব্যাহতি নিতে পারবে। সে উল্লেখ করে দিবে যে উক্ত আমি যার জামিনদার হয়েছি সে আমার কথা শুনতেছে না বা মানতেছে না, সেই ক্ষেত্রে কি করবেন, তিনি অব্যাহতির আদেশ দিতে পারবেন। এবং ফৌজদারি কার্যবিধি আইনের 126 ক, যখন সে জামিনদার অব্যাহত হয় তখন আদালত কি করবেন, তার জামিনদারের অব্যাহতির কারণে মুচলেকার সম্পাদনের ব্যক্তির নিকট থেকে জামানত নিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 126 শর্ট হাইফেন ক। এই ছিল অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের নবম অধ্যায় বেআইনি সমাবেশ সম্পর্কিত। ফৌজদারি কার্যবিধি আইনের নবম অধ্যায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি, এটা হচ্ছে কিন্তু ছত্রভঙ্গের পদ্ধতি, যদিও বলা আছে বেআইনি সমাবেশ সম্পর্কিত। বেআইনি সমাবেশ হোক, অবৈধ জনতা হোক, আর কি বেআইনি সমাবেশ বা অবৈধ জনতা যেটাই হোক, সেটার কিন্তু পদ্ধতি একই। আবার যদি সংজ্ঞা আসে বেআইনি সমাবেশ কি বা অবৈধ জনতা কি, তাহলে সংজ্ঞার মধ্যে কিন্তু বিশাল ফারাক। বেআইনি সমাবেশের সংজ্ঞা হচ্ছে দণ্ডবিধি আইনের 141 ধারা, আর অবৈধ জনতার সংজ্ঞা হচ্ছে পুলিশ আইনের 30 ক এর 2। অবৈধ জনতার সংজ্ঞা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের পুলিশ আইনের 30 ক এর 2 হচ্ছে অবৈধ জনতার সংজ্ঞা। অতএব সংজ্ঞা কিন্তু আবার এক জায়গায় ফেস দিয়েন না, কারণ বেআইনি সমাবেশের সংজ্ঞা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 141 ধারা, আর অবৈধ জনতার সংজ্ঞা হচ্ছে পুলিশ আইনের 30 ক এর 2 এ। অর্থাৎ একে তারা বৈধ, 2 এ যখন তারা হবে না, সেই ক্ষেত্রে তারা অবৈধ জনতা হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা হচ্ছে যখন 5 বা ততোধিক ব্যক্তি যখন কোনো স্থানে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে বা শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে কি করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিবেন। পুলিশ আইনের 30 ক এর 1 পিআরবি 141 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 28 ধারা, যে ক্ষেত্রে তারা ছত্রভঙ্গ হয় না, সেই ক্ষেত্রে কি করবেন, বল প্রয়োগ করবেন, জনসাধারণের সাহায্য নেবেন, নিয়ে তাদেরকে আটক গ্রেপ্তার করবেন এবং ছত্রভঙ্গ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা, পুলিশ আইনের 30 ক এর 2 পিআরবি 142 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 129 ধারা, যে ক্ষেত্রে তারা মারাত্মকভাবে বেআইনি সময় সংগঠন করে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার কি করবেন, সামরিক শক্তি আহ্বান করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 130 ধারা, আহত বাহিনীর সেনা অফিসার, কমিশন প্রাপ্ত হোক আর নন কমিশন অফিসার হোক, সেই ক্ষেত্রে উনি কি করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের দ্বারা নিয়ন্ত্রিত হবেন এবং আটক, গ্রেপ্তার এবং ছত্রভঙ্গ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারা, যখন কোনো বেআইনি সমাবেশ বা অবৈধ জনতা কি হয়, মারাত্মকভাবে দাঙ্গা হাঙ্গামা শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, যদি কোনো সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে না পারেন, সেক্ষেত্রে তিনি নিজ ক্ষমতা এটা ছত্রভঙ্গ করতে পারবেন। আর যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশেই পরিচালিত হবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা, এটা হচ্ছে বেআইনি সমাবেশ যারা ছত্রভঙ্গ করে তাদের রক্ষা কবচ। ফৌজদারি কার্যবিধি আইনের 127, 128, 129, 130
131 ধারায় যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্য বা ম্যাজিস্ট্রেট বা জনসাধারণ যারা কি করলো বেআইনি সময়ে ছত্রভঙ্গ করলো, তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করা যাবে না। আর যদি মামলা করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? সরকারের অনুমতি নিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 10ম অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 10ম অধ্যায় হচ্ছে গণ উপদ্রব সম্পর্কিত, আর দণ্ডবিধির হচ্ছে 14 অধ্যায় গণ উপদ্রব সম্পর্কিত 268 দণ্ডবিধি আইনের 268 ধারা হতে। এই জায়গায় হচ্ছে কিভাবে এটা বিস্তার নিষ্পত্তি করবে এটার পদ্ধতি, আর দণ্ডবিধিতে হচ্ছে যদি সে আদেশ না মানে সেই ক্ষেত্রে শাস্তি। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 10ম অধ্যায় হচ্ছে গণ উপদ্রব। ফৌজদারি কার্যবিধি আইনের 132 শর্ট হাইফেন ক, গণ উপদ্রব মহানগর এলাকার জন্য প্রযোজ্য নয়। ফৌজদারি কার্যবিধি আইনের 133 ধারা, যদি জনসাধারণের শান্তি শৃঙ্খলা বা সরকারি সম্পত্তি, সরকারি রাস্তা, খাল বা ব্যক্তি মালিকানাধীন কি করে উপদ্রব করে, সেই ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন? তাকে কারণ দর্শানোর জন্য আদেশ দিবেন বা উক্ত গণ উপদ্রব অপসারণের আদেশ দিবেন 133 ধারায়। এই যে 133 ধারায় যে গণ উপদ্রব অপসারণের আদেশ দিবেন, সেই আদেশটা কি করতে হবে? 134 ধারা হচ্ছে সমনের মতো বা হুলিয়ার মতো করিয়া জারি করতে হবে। সমনের মতো বা হুলিয়ার মতো করে জারি করতে হবে। 134 ধারা। 135 ধারা হচ্ছে যদি সে এটা পালন না করে বা অপসারণ করতে না চায় তাহলে কি করবে? আদালতে এসে এটার কারণ দর্শাবে। 135 ধারা। 136 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 136 ধারা হচ্ছে যদি সে কারণ না দর্শায় বা অপসারণ না করে সেই ক্ষেত্রে আদালত কি করবে? এটা আদেশটা স্থায়ী করে দিবেন। 136। 137 ধারা, তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি এটা অস্বীকার করেন কিনা। ফৌজদারি কার্যবিধি আইনের 137 ধারা হচ্ছে কারণ দর্শানোর জন্য তার কি করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে কারণ দর্শানোর জন্য হাজির হইলে তারা কি করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতের 20 অধ্যায় অনুসারে কার্যক্রম নেবেন, এবং যদি সেটা সত্যতা পাওয়া যায় না সেই ক্ষেত্রে কি করবেন? এটা বাতিল করে দিবেন। আর যদি সেটা সত্য হয় তাহলে তার বিরুদ্ধে আদেশটা স্থায়ী করবেন। আসলে ডিউটিতে থাকলে বড় এক সমস্যা, কারণ গাড়ির শব্দ, মানুষের শব্দ, মানে সব মিলিয়ে একটা হিজিবিজি অবস্থা হয়। তারপরে আবার ডিউটির মধ্যে তো আবার তো অফিসারের চাপ থাকে। 138 139 বাতিল। 139 শর্ট হাইফেন ক হচ্ছে অস্তিত্ব অস্বীকার, অর্থাৎ যারা অভিযোগ করছে এই অভিযোগটা সে কি করতে পারবে? অস্বীকার করবে। ফৌজদারি কার্যবিধি আইনের 140 ধারা, আদেশ স্থায়ী হইবার পর কার্যক্রম, যদি সে আদেশটা না মানে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 188 ধারা মোতাবেক কি করবেন? ব্যবস্থা নেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 141 ধারা বাতিল। 42 ধারা হচ্ছে তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা, অর্থাৎ 33 ধারায় যেটা পাইলেন সেটা কি করবেন? তার নিষেধাজ্ঞা দিবেন, দিয়ে সে মানলে তো আলহামদুলিল্লাহ, আর না মানলে সেটার উপরে ব্যবস্থা নেবেন। আর ফৌজদারি কার্যবিধি আইনের 143 ধারা হচ্ছে পুনরাবৃত্তি না করা, যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা আর করবেন না বললে তারা কি করা? সতর্ক করা। তারপরে ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 11 অধ্যায় উপদ্রব বা বিপদাশঙ্কার ক্ষেত্রে জরুরি আদেশ। 7টা বিষয় কি আপনাদের মনে আছে? সুজন, যদি জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করেন, যদি সংবাদ পান যে কোথাও কোনো গণ উপদ্রব, বিপদ, আঘাত বা মৃত্যু বা দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কি করবেন? উক্ত কার্য হতে বিরত থাকার জন্য একটা অস্থায়ী আদেশ দিবেন লিখিতভাবে। 2, উক্ত আদেশটা কি করবেন? যদি নোটিশ আকার বা হুলিয়া বা সমানের মতো করে জারি না করা যায় সেই ক্ষেত্রে একতরফা ভাবে দিয়ে দিবেন। 3, যদি কোনো ব্যক্তি বা জনসাধারণের প্রতি হয় তাহলে তাদের চলাচল নিষেধ করিয়া সেইটা বিরত রাখবেন। 4,
কোনো ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে বা অন্য কোনো ব্যক্তির আবেদন ক্রমে কি করতে পারবেন? উক্ত আদেশটা বাতিল করতে পারবেন। 5, যদি কোনো ব্যক্তির আবেদন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলবেন। 6, সরকার গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এটা 2 মাসের বেশি স্থায়ী হবে না। 7, মহানগর এলাকার জন্য এটা প্রযোজ্য নয়। এই ছিল আমাদের গতকাল পর্যন্ত আলোচনা। এখন আজকে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা অর্থাৎ 12তম অধ্যায়। এখন কি এই এইগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত নাই। আচ্ছা, এখন পর্যন্ত না থাকলে তো ভালো, কিন্তু থাকলে আরো বেশি ভালো হইতো। কারণ কি, আমি যে সব জানি বা সব পারি এমনটা না, আমার জানার মধ্যে অনেক কমতি থাকতে পারে। তখন কি হয়েছে, আপনারা প্রশ্ন করলে এই জানাটা আমি জানার জন্য বিভিন্ন সময় বই ঘাটাঘাটি করি। ঠিক আছে, বই ঘাটাঘাটি করলে কি হয়, আমার অনেক কিছু জানা হয়, বা আমার জানার মধ্যে কমতি থাকলে সেটা আপনাদের কাছ থেকে জানলে আমারও ইমপ্রুভ হয়, আপনাদেরও ইমপ্রুভ হয়। যাক, তাহলে এখন ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় 12 স্থাবর সম্পত্তি নিয়ে কলহ ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের 148 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ, অর্থাৎ স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধের ক্ষেত্রে যে আদেশটা দেওয়া হয় সেই আদেশটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা। এবং এটার আপনার এই উপধারা হচ্ছে 10টা। 145-এর উপধারা হচ্ছে 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন এই 10টা বিষয় আমি 10 শব্দে বলবো, আপনারা 10 শব্দে ভাবে নিয়ে নেবেন। প্রথমত হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি তার স্থানীয় সীমার মধ্যে এইরকম কোনো সংবাদ পান যেখানে স্থাবর সম্পত্তি নিয়ে কি হয়েছে, বিরোধ হচ্ছে, সীমানা নিয়ে কলহ হচ্ছে, সেই ক্ষেত্রে কি করবেন, তাদেরকে দাবি উপস্থাপন করার জন্য লিখিতভাবে আদেশ দিবেন। 1, 2 হচ্ছে জমি এবং পানি। জমি পানি কি, দালানঘর, মৎস্য খামার, মাছের সম্পত্তি যেগুলো আছে এগুলো হচ্ছে জমি এবং পানি, বা এটা লভ্যাংশ খাজনা যেগুলো আছে সেগুলো হচ্ছে এটার অন্তর্ভুক্ত হবে। 3, ম্যাজিস্ট্রেট সমন দ্বারা বা নকলের বিষয়বস্তু দ্বারা বা হুলিয়া, আমরা কি বলছিলাম, হুলিয়া, এই যে সমনের মতো করে কি করবেন, নকলের একটা কপি টানাই দিবেন আর জারি করে দিবেন। 4, দখল সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান। দখল সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান কি করবেন, যার যা সম্পত্তি আছে সেগুলো নিয়ে দলিলপত্র নিয়ে কি করবেন, হাজির হবেন। যদি তারা সাক্ষ্য প্রমাণে এটা প্রমাণ করতে না পারে যে তারা দখল ছিল, সেক্ষেত্রে আদালত স্থির করবেন যে কারে দখল দেওয়া যায়। তবে যদি কোনো ব্যক্তির 2 মাস পূর্বে যদি উক্ত দখল থেকে অব্যাহতি করা হয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে দখল হস্তান্তর করার জন্য আদেশ দিবেন। 5, যদি তাদের কোনো পক্ষই এটাতে কি করে, দখল চূড়ান্ত করতে না পারে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন, এটা নিজ দখলে নিয়ে নেবেন। 6, যখন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন যে তারা কোনো পক্ষ এখানে দখল ছিল না বা নিষিদ্ধ করতে পারে না, সৃষ্টি জনসাধারণের ব্যাঘাত সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে কি করবেন, তাদেরকে সম্পত্তি প্রত্যর্পণ করার জন্য আদেশ দিবেন। অর্থাৎ আপনি দেখা গেছে যে সুজন দেবনাথ, আপনি নুরুল ইসলামের কাছ থেকে সম্পত্তিটা বুঝে নিছেন, সেক্ষেত্রে আদালত কি করছে, দেখা গেছে যে এটা নুরুল ইসলামের সম্পত্তি ছিল, সেক্ষেত্রে আদালত নুরুল ইসলামকে সম্পত্তি প্রদানের জন্য আদেশ দিবেন। 7, ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করিয়া যদি কোনো ব্যক্তি দেখে, অনুসন্ধানকালে যদি কোনো ব্যক্তি মারা যায় বা মারা গেলে কি হইবে, তার উত্তরাধিকারী এটাতে দাবি করতে পারবে, অর্থাৎ উত্তরাধিকারীগণ এটাতে প্রশ্ন বা দাবি উত্থাপন করতে পারবে। 7, 8 দ্বারা হচ্ছে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন উক্ত দ্রব্য ক্রয়শীল পচনশীল, সেই ক্ষেত্রে কি করবেন, বিক্রির আদেশ দিবেন। 9, ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন তাহলে সাক্ষীদের হাজির হইবার জন্য দলিল বস্তু নির্দেশ দেওয়ার জন্য সমন দিতে পারেন।
9। 10 হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারায় শান্তি রক্ষার জন্য কি করতে পারেন, তাদের কাছ থেকে মুচলেকা নিতে পারেন। 10। এখানে এই 10টা বিষয় কি বোঝা গেল নাকি বোঝা যায় নাই? ফৌজদারি কার্যবিধি আইনে 145 ধারার 10টা বিষয়। ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা হচ্ছে জমি সংক্রান্ত বা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ বা কলহ। 145 ধারা, এখানে উপধারা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একে বলা হয়েছে যদি কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরকম কোনো সংবাদ পান যে কোনো জায়গায় জায়গা জমি সীমানা নিয়ে শান্তিভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কি করবেন, 145 ধারায় তাদেরকে আদেশ দিবেন। একটা আদেশ দিবেন কি জন্য, যে তারা দাবি পেশ করার জন্য লিখিত আদেশ দিবেন। 2, জমি এবং পানি বলতে কি বোঝায়? জমি এবং পানি বলতে হচ্ছে দালান কোঠা পুকুর বা পুকুরের মাছ সম্পত্তি বাজার হাট দোকান, অর্থাৎ যেসব স্থাবর সম্পত্তি আছে সেগুলাকে জমি এবং পানি বলতে বোঝানো হয়। 3, ম্যাজিস্ট্রেট কি করবেন, উক্ত আদেশটা সমনের মতো করে জারি করে দেবেন এবং সমনের মতো করে না পারলে কি করবেন, লটকাইয়া দিয়ে দিবেন। 4, দখল সম্পর্কে অনুসন্ধান করবেন। যদি কোনো ব্যক্তির দখলে আছে বলিয়া সন্দেহ পক্ষদের মধ্যে স্থির করা না যায়, সেক্ষেত্রে কি করবেন, তারে অন্যায়ভাবে বল প্রয়োগ করে হটানো হয়েছে, সেই ক্ষেত্রে আদালত তার নিকট দখল বুঝাই দেওয়ার জন্য আদেশ দিবেন। আর যদি কোনো পক্ষই মালিক না হয় তাহলে ক্রুক করবেন। 5, যখন কোনো পক্ষ স্বার্থ প্রমাণ করতে পারে না, সেই ক্ষেত্রে আদালত কি করবেন, এই আদেশটা ম্যাজিস্ট্রেট চূড়ান্ত করবেন যে আপনারা মালিকানা দাবি করার জন্য দেওয়ানি আদালতে যান, দেওয়ানি আদালত যেই রায় দেয় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। 6, যখন কোনো এক পক্ষ কি করছে, চাইরে সে মালিকানা হস্তান্তর করছে না, তারে ভয় ভীতি দেখায় কি করছে, অপসারণ করছে, সেই ক্ষেত্রে আদালত তাকে উক্ত সম্পত্তি বা দখল বুঝাইয়া দেওয়ার জন্য আদেশ দিবেন। 8, যদি এটা পচনশীল 7, 6 হচ্ছে দখল বুঝিয়ে দিবেন। 7 হচ্ছে যদি কোনো মৃত ব্যক্তি মারা যায় তাহলে তার উত্তরাধিকারী যারা আছে বা আইনানুগ পক্ষ তারা কি করতে পারবেন, একটু দাবি আদায় করতে পারবেন বা দাবি উপস্থাপন করতে পারবেন। 7। 8 হচ্ছে যদি ক্রয়শীল পচনশীল হয় তাহলে ম্যাজিস্ট্রেট বিক্রির আদেশ দিতে পারবেন। 9, ম্যাজিস্ট্রেট তাদেরকে দলিল পত্র নিয়ে হাজির হওয়ার জন্য কি করবেন, বা কোনো ব্যক্তি নিকট দলিল আছে বলে সন্দেহ হইলে সেক্ষেত্রে তাদেরকে সমন দিবেন। আর 10, যে উক্ত আদেশটা ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা মোতাবেক তাদের নিকট থেকে কি করবেন, শান্তি রক্ষার জন্য মুচলেকা নিবেন। এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা। এটা কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক সঠিক সঠিক। হ্যাঁ, 145 দেখা যাচ্ছে দুই পক্ষ মারামারি করতেছে, সেই ক্ষেত্রে উক্ত বিরোধটা নিষ্পত্তির জন্য বা দাবি দেওয়া পেশ করার জন্য 145 জারি করা হয়। ফৌজদারি কার্য, হুম, হ্যাঁ হ্যাঁ সঠিক। পাইবেন, প্রশ্ন পাইবেন। আজকের প্রশ্ন তো সহজ হয়েছে অনেকটাই, সুজন দেবনাথ। আজকের প্রশ্ন সহজ হয়েছে না, লিখিত প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি আইনে 146 ধারা, জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন, যদি দখল স্থির করতে না পারেন সেক্ষেত্রে কি করবেন, ক্রোক করবেন। একবার সহজ কথা, জেলা ম্যাজিস্ট্রেট দখল যদি নির্ধারণ করতে না পারেন, অর্থাৎ এটা রেদওয়ানের জায়গা নাকি সুজনের জায়গা, যদি এটা নিষ্পত্তি না করতে পারেন তাহলে কি করবেন,
প্রয়োগ করবেন। যখন দেওয়ানি আদালত এটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দিবে, উনি সেই সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করবেন। ফৌজদারি কার্যবিধি আইন 147 দ্বারা স্থাবর সম্পত্তি প্রবৃত্তির অধিকার, অর্থাৎ দেখা গেছে রেদওয়ানুল করিমের জায়গা, এখান দিয়ে আজকে 20 বছর যাবত সুজন দেবনাথ বা তার পরিবার ব্যবহার করতেছে। এখন হঠাৎ করে কি করছে, রেদওয়ানুল করিম বেড়া দিয়ে দিছে, রাস্তা বন্ধ করে দিছে। এই অধিকার অর্থাৎ তার চলাচলের অধিকার উনি খর্ব করছে। সেই ক্ষেত্রে আদালত কি করবে, এটা সম্পর্কে ব্যবস্থা নেবে, অনুসন্ধান করবে, তার দাবি উপস্থাপন করবে। যদি দেখা যায় যে তারা এটা সম্পত্তি সম্পর্কে ব্যবহার করতেছিল, সেই ক্ষেত্রে এটা কার্যকর হবে। অর্থাৎ দখল যার জায়গায় হোক, আমি ব্যবহার করতেছি 20 বছর ধরে, এটা আমার অধিকার, চলাচলের অধিকার। এই সকল অধিকার যদি থাকে সেই ক্ষেত্রে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন হচ্ছে 147 দ্বারা। 148 দ্বারা উক্ত বিষয় সম্পর্কে কি করবেন, সরজমিনে তদন্ত করবেন, অনুসন্ধান করবেন, বা অধস্তনকে দিয়েও তদন্ত অনুসন্ধান করাইতে পারেন 148 দ্বারা। তাহলে আজকের বিষয়বস্তু হইল ফৌজদারি কার্যবিধি আইন 145 দ্বারা হচ্ছে স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ হইলে কি করবেন, 145 জারি করবেন। 46 দ্বারা হচ্ছে উক্ত সম্পত্তি ক্রয় করবেন। 47 দ্বারা স্থাবর সম্পত্তির ব্যবহার নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, সেই ক্ষেত্রে কি করছে, অধিকার নিয়ে সেটা ব্যবস্থা নেবেন হচ্ছে 147 দ্বারা। 148 দ্বারা এটা আদালত বা ম্যাজিস্ট্রেট নিজে বা তার অধস্তনকে দিয়ে তদন্ত করাইতে পারবেন। এই হইল আজকের বিষয়বস্তুর আলোচনা।